আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এসএসসি লাইভ ক্লাসে। আজকে আমাদের এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার প্রস্তুতি, আমাদের এসএসসি যে লাইভ ক্লাস সেটার প্রথম ক্লাস আজকে। তো আজকে আমরা প্রথম ক্লাসটি আমরা শুরু করছি কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় দিয়ে, এবং এই পঞ্চম অধ্যায়ের আমরা আজকে এমসিকিউ সলভিং করব। তো ইতোমধ্যে আমি আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, থার্ড চ্যাপ্টার অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের উপর কিন্তু অলরেডি আমি দুইটা ক্লাস নিয়েছি এবং ইউটিউবে সেই ক্লাসগুলো আছে। তো সেই ক্লাসগুলো তোমরা সবাই দেখে নিবে, তাহলে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের এমসিকিউর ক্লাসটা কিন্তু আমাদের অলরেডি ডান, ঠিক আছে? সেটা তোমরা ইউটিউব থেকে দেখে নিবে। আর আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে শুরু করছি কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়, যেটি রাসায়নিক বন্ধন নামে পরিচিত। তো যারা যারা ক্লাসে জয়েন করবে সবাই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে দিবে, প্লাস হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও, যাতে করে হচ্ছে সবাই ক্লাসটা দেখতে পায়, ঠিক আছে? তো সবাই এই কাজটা একটু করবে, সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, প্লাস হচ্ছে ক্লাসটা মেনশন করে দাও সব ফ্রেন্ডদেরকে, যাতে করে হচ্ছে সবাই ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের আজকের ক্লাস। এবং কে কোথা থেকে ক্লাস দেখছো সেটা একটু ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? কে কোথা থেকে তোমরা ক্লাসটা দেখছো সেটা একটু আমাকে একটু জানাও। তো আমরা আর দেরি না করে চলো শুরু করে দিই। হ্যাঁ, তো কিছুটা দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে 9টার উপরে বেজে গেছিলো আসলে এইচএসসি লাইভ ক্লাসটা শেষ করতেই। নর্মালি যেটা হবে সেটা হচ্ছে 9টা পর্যন্ত এইচএসসি লাইভ ক্লাস থাকে, তারপর হচ্ছে ভাইয়া তোমাদের এসএসসি লাইভ ক্লাসটা নেই। তো মাঝে 1 ঘন্টার সময় আমি রাখবো, যেটা আমার খাওয়া দাওয়া প্লাস রেস্টের জন্য। তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে একটু জানাবা, যে সবাই তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে সবাই আমাকে একটু জানাও, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি, এবং আমি এমসিকিউ একটা একটা করে করতে থাকবো। টোটাল এখানে 110টা এমসিকিউ আছে। তো সবগুলো এমসিকিউ আমরা আজকে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসে। তো চলো তাহলে শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2021-এ আসে একটা এমসিকিউ, এটা যোজ্যতা ইলেকট্রন থেকে আসছে। তো আমি পড়ানোর আগে যে যে টপিক পড়া সেই টপিকের হালকা বেসিক তোমাদেরকে বলে দিব, যাতে করে তোমাদের বেসিক যেটা ছিল, আমি জানি সবাই মোটামুটি পঞ্চম অধ্যায় পড়েছো, কারণ 25 ব্যাচ যারা তোমাদের কিন্তু অলরেডি প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা এখন টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। সেই হিসেবে আমি কিন্তু বলতেই পারি যে তোমাদের আসলে পড়াশোনা অনেকটাই শেষ, ঠিক আছে? তো তোমাদের বেসিক তোমরা জানো, এটা আমি জানি। আর ভাইয়া যদি তোমাদেরকে বেসিক সহ যদি পড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে বিষয়টা। তো যার কারণে আমি তোমাদেরকে শুধুমাত্র আমাদের বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউতে যে ধরনের বেসিক লাগবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তবে যতটুকু পড়াবো ততটুকু ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? চলো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন থেকে। তো ভাইয়ারা, যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা আসলে কি বুঝি? যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা বুঝি শেষ কক্ষপথের ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, ঠিক আছে? শেষ কক্ষপথের ইলেকট্রন, ঠিক আছে? শেষ
কক্ষপথের যে ইলেকট্রন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি আমাদের শেষ কক্ষপথের ইলেকট্রন, এটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী আমরা কাকে বলি, যোজনী আমরা বলি আসলে, যোজনী আমরা বলি তাদেরকে যে আমাদের ধাতুর ক্ষেত্রে আমাদের যোজনী হচ্ছে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, ধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলি ধাতুর ক্ষেত্রে যোজনী, শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা ধাতুর ক্ষেত্রে যোজনী বলবো। আর অধাতুর ক্ষেত্রে আমরা যোজনী বলতে আসলে কি বুঝি, আমরা বুঝি শেষ কক্ষপথে কয়টা বেজোড় ইলেকট্রন আছে, শেষ কক্ষপথের যে আমাদের বেজোড় ইলেকট্রন বা অযোগ্য যে ইলেকট্রন সেটাকে আমরা বলছি অধাতুর ক্ষেত্রে যোজনী। তো এই কনসেপ্টগুলো আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, তাও আমি যদি তোমাদেরকে একটু যদি উদাহরণ দিই, চলো আমরা একটু উদাহরণ দেখি। ধাতুর ক্ষেত্রে আমি বললাম ধরো সোডিয়াম, তাহলে সোডিয়ামের যদি আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী আসবে, 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো সোডিয়াম একটা ধাতু, এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, একটা, 3s1, অর্থাৎ সোডিয়ামের যোজনী কত, 1। ঠিক আছে, আবার অধাতুর ক্ষেত্রে আমি ধরো বললাম নাইট্রোজেন কি 7, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। আমরা যদি ভুন্ডের নীতিতে আমরা যদি বক্স করি তাহলে 1s2 মানে কি এই যে দুইটা ইলেকট্রন এখানে থাকবে, তারপর 3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রনটা 2s এ থাকবে, আর 2p-তে 3টে ইলেকট্রন কি একটা একটা করে প্রবেশ করবে, এটা কি হুন্ডের নীতি। তাহলে দেখো নাইট্রোজেন একটা অধাতু এবং এর শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন আছে 3টা, এই কারণে আমরা নাইট্রোজেনের যোজনী বলি 3। তো আশা করি যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি, সেটা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা বুঝি কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, যেমন আমি যদি বলি ক্লোরিন, কথা আমি ধরো বললাম ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, আমি যদি হিসাব করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে ক্লোরিনের কিন্তু শেষ কক্ষপথে 3তে আমাদের ইলেকট্রন হচ্ছে 7টা, এটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। বাট আমি যদি তোমাদেরকে যদি বলি যে বলো তো ক্লোরিনের যোজনী কত, ভাই ক্লোরিনের যোজনী কিন্তু 7 না, কেন, শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন কাউন্ট করতে হবে। তাহলে দেখো 3s-এ 2টা, 3p-তে হচ্ছে 5টা, তাহলে 5টা ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে, 1 2 3 4 5। তাহলে দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন কিন্তু একটা, একদম লাস্টে যে ইলেকট্রনটা সেটা একা আছে, তার মানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, যোজনী হচ্ছে 1। তো আশা করি যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এই কনসেপ্টটা তোমাদের আগে যদি ক্লিয়ার নাও থেকে থাকে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, এখন চলো তাহলে আমরা এমসিকিউতে যাই। বলেছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এতে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু, কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণুকে ভাইয়া মনে রাখবা যে তোমাদের এসএসসি লেভেলের জন্য অতটুকু মনে রাখলেই চলবে যে একটা যৌগে যার সংখ্যা কম থাকে সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই যৌগটাতে আমাদের কম আছে কে, কার্বন আছে একটা, ক্লোরিন আছে 4টা, তাহলে কার্বন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বনে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, ভাই কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, পারমাণবিক সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p2। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি, 4টি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা হয় সাথে সাথে ভাইয়াকে হচ্ছে কমেন্টে জানাবা। তারপর দেখো জ্যাননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, ভাই যোজ্যতা শক্তি স্তর মানে কি, যোজ্যতা শক্তি স্তর মানে হচ্ছে সবচেয়ে বাইরের স্তর বা বলতে পারি সর্ববহিস্থ স্তর। তো জ্যানন, রেডন, আর্গন এগুলো আমরা যদি বলি হিলিয়াম, নিয়ন, তারপর কি আর্গন, তারপর কি ক্রিপ্টন, জ্যানন এবং রেডন, জ্যানন, এক্সি এবং রেডন, এবং লাস্টে একটা আছে অর্গানেসন, বর্তমানে যেটা আবিষ্কৃত হয়েছে 118 নম্বর মূল। এরা সবাই কি নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, s2p6। নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথের ইলেকট্রন হয় s2p6। যেমন হিলিয়ামের ক্ষেত্রে কি 1s2, শুধু 1s2, নিয়নের ক্ষেত্রে কি 2s2 2p6, আর্গন 3s2 3p6, ক্রিপ্টন 4s2 4p6, জ্যানন 5s2 5p6, রেডন 6s2 6p6 এবং অর্গানেসন 7s2 7p6। তাহলে এসে 2টা, পিতে 6টা, অর্থাৎ জ্যাননের সর্ববহিস্থ স্তরে বা যোজ্যতা শক্তি স্তরে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা 8টি। এটা কিন্তু সিলেট বোর্ড 2023-এ এসেছে। ঠিক আছে,
তারপর দেখো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? ভাই অক্সিজেনের ইলেকট্রন কয়টা? পরমাণবিক সংখ্যা কত? 8। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p4। অক্সিজেনের যোজ্যতা স্তর হচ্ছে 2 এবং 2তে আমার ইলেকট্রন আছে 6টা, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টি। যদি তোমাদেরকে প্রশ্ন করত অক্সিজেনের যোজনী কতটি, তাহলে আমরা এখানে বলি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের 6। যদি বলতো যোজনী কত, তাহলে খেয়াল করো তো, যদি তুমি হুন্ডের নীতি যদি অ্যাপ্লাই করো 1s2 2টা, 2s2 2টা, 2p4 একটা একটা করে প্রবেশ করবে, তাই না? 1 2 3 এই যে 4, তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে আমাদের বেজোড় ইলেকট্রন আছে 2টা, অর্থাৎ অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তারপর দেখো চিত্রে কোন মৌলের যোজনী ইলেকট্রন বেশি? হ্যাঁ, যোজনী ইলেকট্রন মানে কি? যোজনী ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, নাকি যোজনী ইলেকট্রন মানে কি বলো তো? যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন মানে কি? যোজনী ইলেকট্রন মানে কি দেখো তো, যোজনী ইলেকট্রন মানে কি? যোজনী ইলেকট্রন হচ্ছে আমাদের শেষ কক্ষপথের ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলি যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো ডিতে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, সিতে কয়টা আছে? 2 3 4 5টা, বিতে একটা, এতে কত? 1 2 3 4, এখানে এক জোড়া 5 6, তার মানে এতে আমাদের যোজনী ইলেকট্রন সবচেয়ে বেশি। ঠিক আছে, এতে আমাদের যোজনী ইলেকট্রন সবচেয়ে বেশি। আমি যদি এখানে একটু লিখে রাখি পাশে, ডিতে আমাদের যোজনী ইলেকট্রন 1টি, সিতে আমাদের যোজনী ইলেকট্রন 5টি, বিতেও আমাদের যোজনী ইলেকট্রন 1টি, কিন্তু এতে আমাদের যোজনী ইলেকট্রন হচ্ছে 6টি। ওকে, তারপরে দেখো O2 মাইনাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? হ্যাঁ, O2 মাইনাস কি মানে? দুইটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাই না? তাহলে O2 মাইনাসে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10টা, কারণ অক্সিজেনের আমাদের ইলেকট্রন হচ্ছে 8টা, সে আরও দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ 10টি। তাহলে 10টি হলে তার ইলেকট্রন বিন্যাস কী আসবে? 1s2 2s2 2p6। তাহলে শেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি। এটা আমাদের হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে এসেছিল। তারপর অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা। ঠিক আছে, কেন? কারণ অক্সিজেন দেখো যোজ্যতা ইলেকট্রন 6টা, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p4, এই যে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। তারপর অক্সিজেন একটা জারক পদার্থ, আর অক্সিজেন অণুতে বন্ধনজোড় ইলেকট্রন থাকে 2টা। দেখি তো অক্সিজেনের অণু কিভাবে তৈরি হয়? অক্সিজেন দ্বিবন্ধন তৈরি হয়। আচ্ছা, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে এই অক্সিজেনগুলো এই যে দ্বিবন্ধন তৈরি করছে, এই অক্সিজেন মনে করো এই যে অক্সিজেন সে একটা দিল এখানে, এবং আরেকটা অক্সিজেন দিল এখানে এক জোড়া, এবং এই যে বন্ধনটা সেখানে গেল এক জোড়া। কিন্তু অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তার মানে এই অক্সিজেনের আরও 2 জোড়া ইলেকট্রন রয়ে গেছে, এই অক্সিজেনেরও আরও 2 জোড়া ইলেকট্রন আমাদের কি হয়ে গেছে? রয়ে গেছে। ঠিক আছে, তাহলে 2 জোড়া ইলেকট্রন যদি থেকে যায়, তাহলে আমাদের অক্সিজেনের অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? ভাইয়া 2টা। কেন বলো তো? কারণ ডাবল বন্ড তৈরি করেছে, এক একটা বন্ধন তৈরি করতে 2টা করে ইলেকট্রন লাগে, অর্থাৎ অক্সিজেনের অণুতে আমাদের বন্ধনজোড় থাকে 2টি। আনসার 1 2 এবং 3। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউটাতে যদি যাই, যোজনী বা যোজ্যতা। বোরন নাইট্রাইডে নাইট্রোজেনের যোজনী কত? খেয়াল করো, বোরন নাইট্রাইড। ভাই বোরন কি? বোরন হচ্ছে 5 নাম্বার মৌল। তাহলে 5 নাম্বার মৌল হলে এটা আমাদের হচ্ছে 1s2 2s2 2p1। বোরন কিন্তু একটা ধাতু, ধাতুর ক্ষেত্রে যোজনী কত? তার শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে। তাহলে বোরনের যোজনী কত? 3। বোরনের যোজনী কত? 3। আবার নাইট্রোজেন কি? 7। নাইট্রোজেন একটা অধাতু, এটা কিভাবে লিখবা? 1s2 2s2 2p3। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি দেখবা 2p3 শেষ কক্ষপথে আমাদের 3টা বেজোড় ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনের যোজনীয় কত? 3। তার মানে জিনিসটা ছিল এরকম, বোরন 3 নাইট্রোজেন 3। যেহেতু দুইটাই 3, তার মানে এই দুইটাকে কেটে আমরা আসলে লিখতে পারি Bn, অর্থাৎ বোরন নাইট্রাইডে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় কিন্তু 3। ঠিক আছে, তারপর দেখি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? ভাই নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে 0, যোজ্যতা ইলেকট্রন 8, যোজনী হচ্ছে 0। নিচের কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন? আমরা যদি দেখি জিঙ্কের ক্ষেত্রে
জিঙ্কের আসলে যোজনী আর যোজনী ইলেকট্রন সংখ্যা সেম, কারণ জিঙ্কের আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, মনে করো আর্গন পর্যন্ত লিখেছি, মানে 3p6, তারপর কি 3d10 4s2। তাহলে জিঙ্ক একটা ধাতু, জিঙ্কের শেষ কক্ষপথে ইলেকট্রন 2টা, তার মানে জিঙ্কের যোজনীয় 2, যোজ্যতা ইলেকট্রনও 2, যোজনী ইলেকট্রনও 2। সোডিয়াম যদি দেখো, সোডিয়াম কি লাস্টে 3s1, এটাও একটা ধাতু, এর যোজনীয় 1, যোজনী ইলেকট্রনও 1। ম্যাগনেসিয়াম যদি বলো, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে কি 3s2, এটাও একটা ধাতু, তাহলে 3s2 এর যোজনীয় 2, যোজনী ইলেকট্রনও 2। বাট ক্লোরিন যদি দেখো 3s2 3p5, ভাইয়া এর যোজনী হচ্ছে 7, সরি এর যোজনী ইলেকট্রন হচ্ছে 7, এই জিনিসের যোজনী ইলেকট্রন 7, কিন্তু আমি একদম শুরুতেই দেখিয়েছিলাম ক্লোরিনের যোজনী কত, যোজনী হচ্ছে 1, কারণ এখানে একটি মাত্র বেজোড় ইলেকট্রন থাকে। তাহলে কোনটি যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন? ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন, ঠিক আছে। তারপরে যদি যাই, কোন মৌলজোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে? ম্যাগনেসিয়ামের যোজনী শুধুই 2, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, আর ওরামের যোজনী হচ্ছে 3, তারপর অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফসফরাসের যোজনী 3 5। খেয়াল করো, ফসফরাসের পরিবর্তনশীল যোজনী আছে, বাট অ্যালুমিনিয়ামের নাই। আবার দেখো আয়রন, আমরা যদি স্ট্যানাম আর ফ্লোরিন যদি দেখি, ফ্লোরিনের যোজনী শুধুই 1, আর স্ট্যানামের যোজনী হচ্ছে 2 4। মানে এই যে জোড়াগুলো, এগুলোর মধ্যে একজনের পরিবর্তনশীল যোজনী আছে, বাট আরেকজনের নাই। বাট একমাত্র দেখো আয়রনের ক্ষেত্রে, আয়রনের যোজনী 2 3, আবার মার্কারির যোজনী কত 2 4, ঠিক আছে। আয়রনের যোজনী হচ্ছে 2 3, মার্কারির যোজনী হচ্ছে 2 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘোড়ার ঘ। আয়রন এবং মার্কারি এই মৌল জোড়ের এই যে জোড়াটা আছে, এই জোড়ার পরিবর্তনশীল যোজ্যতা আছে, ঠিক আছে, এই জোড়ার পরিবর্তনশীল যোজ্যতা আছে। আমরা তারপর যদি দেখি কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ভাইয়া আয়রন, মাত্র দেখলাম 2 এবং 3। ক্যালসিয়ামের যোজনী শুধুই 2, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, জিঙ্কের যোজনী হচ্ছে 2, একমাত্র আয়রন যার হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে 2 এবং 3। কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? ফসফরাস। অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ফসফরাসের যোজনী 3 এবং 5। হ্যাঁ, কীভাবে হলো ফসফরাসের যোজনী 3 এবং 5? চলো একটু দেখি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। ইলেকট্রন বিন্যাস করলে মনে করো আমি নিয়ন পর্যন্ত লিখছি 2p6, 3s2 3p3, ঠিক আছে। তো নর্মাল অবস্থায় এটাকে তুমি যদি রাখো তাহলে 3s2 এরকম, এবং ফসফরাসে কিন্তু ডি অরবিটাল আছে, যদিও ফাঁকা, ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু ডি আছে, কারণ 3d বলতে কিছু একটা আছে, তাই না? 2d নাই, বা 3d আছে। তাহলে দেখো ফসফরাসের একটা একটা করে ইলেকট্রন এখানে থাকে, আর এই যে আমাদের ফাঁকা ডি অরবিটাল, এটা আমার ফাঁকা অবস্থায় থাকে। বাট যদি তুমি ফসফরাসকে উত্তেজিত করো, তাহলে কি আসবে? মনে করো নিয়ন পর্যন্ত লিখলাম, এটা আমাদের হয়ে যাবে কি জানো? 3s1, মানে এস থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3dতে চলে যাবে। তার মানে তখন জিনিসটা কেমন আসবে বলো তো? এসে 2টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন থাকবে, আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে? ডিতে চলে যাবে। এই যে ডিতে আমাদের ফাঁকা ছিল, এইটা এখন আর ফাঁকা থাকবে না, এখানে একটা চলে আসবে। তাহলে দেখো নর্মাল অবস্থায় ফসফরাসে আমাদের বেজোড় ইলেকট্রন কয়টা? 3টা। বাট যখন আমরা ফসফরাসকে উত্তেজিত করছি, তখন আমাদের বেজোড় ইলেকট্রন কয়টা? 5টা। অর্থাৎ নর্মালি ফসফরাস ত্রিযোজী হলেও উত্তেজিত অবস্থায় বা বেশি পরিমাণে তাপ দিলে ফসফরাস পঞ্চযোজী মৌল হিসেবে আচরণ করে। এই কারণে ফসফরাসের একাধিক যোজনী থাকে, ঠিক আছে। তারপর কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান? অক্সিজেনের আসলে যোজনী 2, বা যোজনী ইলেকট্রন কত? 6, ঠিক আছে। তারপর ম্যাগনেসিয়াম, ফ্লোরিনের যোজনী 1, বাট যোজনী ইলেকট্রন মানে শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টা। আর্গন নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0, বাট যোজনী ইলেকট্রন কত? 8, কারণ কি 3s2 3p6। একমাত্র ম্যাগনেসিয়াম যেটা হচ্ছে 3s2, এর যোজনীয় 2 এবং যোজনী ইলেকট্রনও 2, অর্থাৎ সঠিক উত্তর ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজনী ইলেকট্রন সমান। তারপর যদি দেখি SF4 যুগে SF এর সুপ্ত যোজনী কত? আচ্ছা, এখানে আমরা একটু পড়াশোনার ব্যাপার আছে, চলো দেখি। আমাদের 3 ধরনের যোজনী আছে, একটা সর্বোচ্চ, একটা হচ্ছে সক্রিয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিক্রিয়ায় যেটা থাকে, আর একটা হচ্ছে সুপ্ত যেটা ঘুমিয়ে থাকে। সুপ্ত কীভাবে বের করতে হয়? সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুপ্ত যোজনীটা পাই, ঠিক আছে। আচ্ছা, এখন সালফার টেট্রাফ্লোরাইড, সালফারের সর্বোচ্চ যোজনী কত? সুপ্ত যোজনী বের করতে বলছে, তাহলে সালফারে সুপ্ত যোজনী কত আসবে? সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, মাইনাস এই যোগে সালফারের সক্রিয় যোজনী কত? 4। কিভাবে 4 হলো বলো তো?
ফ্লোরিনের যোজনী হচ্ছে -1, মানে ফ্লোরিনের যাওয়ার মান হচ্ছে -1, তাহলে 4টা, তাহলে 4টা ফ্লোরিন মানে কি 4, 4টা ফ্লোরিনের সাথে সালফার যদি বিক্রিয়া করে তাহলে সালফার কত যোজনী ব্যবহার করছে 4, অর্থাৎ সালফার টেট্রাফ্লোরাইডে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, কিন্তু সক্রিয় যোজনী হচ্ছে 4, অর্থাৎ সুপ্ত অবস্থায় মানে ব্যবহার হয়নি এমন যোজনী হচ্ছে 2। পরেরটা দেখো সালফার হেক্সাফ্লোরাইড, এটাতে কিন্তু সালফারের সুপ্ত যোজনী 0, কেন বলো তো? কারণ এখানে সালফারের সর্বোচ্চ যোজনী 6 এবং দেখো SF6 6টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তার মানে সালফারের সক্রিয় যোজনীও 6, অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে 0। আশা করি এই কনসেপ্টটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি আমাদের পরবর্তীটা আমরা যদি খেয়াল করি, দেখো H2SO3 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের সুপ্ত যোজনী কীভাবে বের করবো? সর্বোচ্চ বিয়োগ সক্রিয়। সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সক্রিয় কত এখানে বলো তো? অক্সিজেন হচ্ছে এখানে 3, 3 দুগুণে 6 মানে -6, আর হাইড্রোজেন কয়টা 2 +2, তাহলে এখানে কত হইতে হবে +4, কারণ 4 আর 2 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0। এটা আশা করি তোমরা সবাই জানো জারণ মান কীভাবে বের করতে হয়, তাই না? জারণ মান আমরা সবাই বের করতে পারি। তাহলে এখান থেকে 6 বিয়োগ 4 করলে আমাদের সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। এটাকেই আমরা কি বলি? এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে। তো আমি ধরেই নিচ্ছি তোমরা সবাই জারণ মান বের করতে পারো, এই জন্য ভাইয়া জারণ মান আলাদাভাবে কিছু করে দেখাচ্ছি না। হাইড্রোজেনের জারণ মান 1, তাহলে 2 একে 2, অক্সিজেনের জারণ মান -2, তাহলে 3 দুগুণে 6 -6, টোটাল যৌগের জারণ মান 0 হওয়া লাগে, তাহলে সালফারের জারণ মান কত হলে 0 হবে? 4, কারণ 2 আর 4 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাহলে এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত হবে? 6 বিয়োগ 4 অর্থাৎ 2। হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী কত? এই যে হাইড্রোজেন সালফাইড, এটাকে আমরা কি বলি? এটার আরেকটা কি? এটা হচ্ছে পচা ডিমের গন্ধ করে। এটা পচা ডিমে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে, তাহলে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? পচা ডিমের মতো, ঠিক আছে। তো এইখানে সুপ্ত যোজনী কত খেয়াল করো, সর্বোচ্চ যোজনী 6 এবং এখানে সক্রিয় যোজনী কত? হাইড্রোজেনের 2, তার মানে সালফারেরও 2, তাহলে 2, তাহলে আমাদের হিসেব করলে আমাদের সুপ্ত যোজনী কত আসবে? 4, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সালফারের সুপ্ত যোজনী হচ্ছে আমাদের 4। তারপর আমরা যদি দেখি সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড মানে কি? SO2 যৌগে অক্সিজেন 2টা কত? -4, তাহলে সালফারেরও কত হবে? +4, তাহলে এখানে সুপ্ত যোজনী কত আসবে? 6 - 4 = 2, তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। চট্টগ্রাম বোর্ডে আসছে এটা। কার্বন মনোক্সাইড CO, কার্বন মনোক্সাইড, এখন অক্সিজেন কত? -2, তাহলে কার্বন কত? +2, বাট কার্বনের সর্বোচ্চ যোজনী কত হয় ভাইয়া? 4, কার্বনের সর্বোচ্চ যোজনী হইতে পারে কত? 4, তাহলে সক্রিয় যোজনী কত? এখানে সুপ্ত চাই নাই, সক্রিয় চাইছে, দেখো সক্রিয় কত? +2, তাহলে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে এখানে 2। যদি বলতো কার্বনের সুপ্ত যোজনী কত ভাইয়া, সেটাও 2 হইতো, কেন? কারণ কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পেতাম 2। এই যে এইটাই আসছে পরেরটা, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? 2, ঠিক আছে। তারপর দেখো কার্বন ডাই অক্সাইডে সুপ্ত যোজনী কত? কার্বন ডাই অক্সাইড 2টা অক্সিজেন, তাহলে 2 দুগুণে 4 -4, কার্বনও কত? +4, তাহলে দেখো কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সক্রিয় যোজনীও 4, তার মানে সুপ্ত যোজনী কত? 0। কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 0। তারপর নিচের কোন যৌগটিতে সালফারের সুপ্ত যোজনী 0? প্রথমটাতে সালফারের সুপ্ত যোজনী কত হবে? সালফারের সর্বোচ্চ যোজনী 6, অক্সিজেন 2টা, তার মানে 4, তার মানে 2, এটা 0 হচ্ছে না। এইটাতে দেখো সালফারের 6, হাইড্রোজেন 2টা 2, তার মানে হচ্ছে 4, এখানেও কিন্তু 0 হচ্ছে না। সোডিয়াম সালফাইড দেখো সালফারের 6, সোডিয়ামের কত? 2 + 2, তাহলে এখানেও কিন্তু আমাদের হচ্ছে না, হচ্ছে এখানে দেখো 6, অক্সিজেন 3টা, 3 দুগুণে 6, তাহলে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী আমাদের 0 হবে, ঠিক আছে। তারপর ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস, এটা হবে না, কারণ কি 3d2 হয় না, হয় কি 4s2, 3d2 হবে না, হবে কি 4s2। এর যোজ্যতা ইলেকট্রন কত? 2টা। ক্যালসিয়ামকে একটা ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। ক্যালসিয়াম ধাতুর শেষ কক্ষপথ কি? চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন আছে 2টা, অর্থাৎ ক্যালসিয়ামের ধাতুর যোজ্যতা ইলেকট্রন 2। আবার আমরা বলতে পারি এর যোজনীয় 2, কারণ ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনটাই কি? যোজনী হয়, তাহলে সঠিক উত্তর 2 এবং 3। তারপরে যাই যৌগমূলকের যোজনী।
তো যৌগমূলকের যোজনী এটা তোমরা হচ্ছে একটা চার্ট আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি সিকিউ করানোর আগে তোমাদের এই অধ্যায়ের একটা বেসিক ক্লাস নিব। আগামীকালকেই তোমাদের বেসিক ক্লাসটা হবে সিকিউ নেওয়ার আগে। সেখানে আমি তোমাদেরকে যৌগমূলকের যোজনী কিভাবে বের করতে হয় সেগুলো আমি শেখাবো, ঠিক আছে? আচ্ছা, কোন যৌগমূলকের যোজনী এক? আপাতত মনে রাখো, হ্যাঁ, নাইট্রেটের যোজনী হচ্ছে এক, NO3 মাইনাস। কার্বনেট কি? CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস। তারপর ফসফেট কি? PO4 3 মাইনাস। তারপর সালফেট কি? SO4 2 মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো নাইট্রেটের যোজনী কত? এক, কারণ মাইনাস আছে শুধু। সালফেটের কত? 2, কার্বনেটের 2, ফসফেটের 3। মাথার উপর যেটা আছে সেটাই যোজনী বা জারণ সংখ্যা। তাহলে নিচের কোন যৌগমূলকের যোজনী এক? নাইট্রেটের যোজনী হচ্ছে এক, ঠিক আছে? আচ্ছা, তো যারা আমাকে, আমি দেখতে পাচ্ছি মুমতাহিন ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। তুমি ভাইয়া হচ্ছে ইয়া করো, এই যে সরাসরি লাইভে চলে আসো, মানে মেসেঞ্জার গ্রুপে তোমরা যদি আমাকে এখন নকও দাও, আমার আসলে ওটা দেখার সুযোগ থাকে না, বুঝা গেছে? তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে লাইভ ক্লাসটা আগে করে ফেলো, তারপর যদি কোনো কথা থাকে আমরা পরে ক্লাসের পরে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি যৌগমূলক? যৌগমূলক কোনটি? সালফার ডাইঅক্সাইড যৌগমূলক না, সিলিকা যৌগমূলক না, এটা বালি। ফসফরাস ট্রাইঅক্সাইডও যৌগমূলক না। যৌগমূলক কি? নাইট্রাইট, NO2। এটাকে আমরা কি বলি? নাইট্রাইট। এটা হচ্ছে আমাদের যৌগমূলক। নাইট্রাইটের সংকেত কিভাবে লিখতে হয়? NO2 মাইনাস, উপর একটা মাইনাস থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে যৌগমূলক, নাইট্রাইট, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোনটি ধনাত্মক যৌগমূলক? চলো দেখি। ফসফোনিয়াম PH4+, এইটাই ধনাত্মক যৌগমূলক। অ্যামোনিয়াম কি? NH4+, ফসফোনিয়াম কি? PH4+। নাইট্রেট কি? NO3 মাইনাস। সালফেট কি? SO4 2 মাইনাস। কার্বনেট কি? CO3 2 মাইনাস। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ফসফোনিয়াম আয়ন। এটা একটা ধনাত্মক যৌগমূলক, বাকি সবই কিন্তু ঋণাত্মক যৌগমূলক। ত্রিযোজী যৌগমূলক কোনটি? মানে কার মাথার উপর 3 আছে? চলো দেখি। কার্বনেট CO3 2 মাইনাস, এটা দ্বিযোজী। তারপর ফসফোনিয়াম মাত্র শিখলাম, PH4+, এটা একযোজী। সালফাইট SO3 2 মাইনাস, সালফেট হলে SO4, সালফাইট SO3। ফসফেট PO4 3 মাইনাস। তাহলে ফসফেট হচ্ছে একটা ত্রিযোজী যৌগমূলক, ঠিক আছে? ফসফেট একটা ত্রিযোজী যৌগমূলক। এসিটেট মূলকের যোজনী কত? এসিটেট কিভাবে লিখে? CH3 COO মাইনাস। তাহলে যোজনী হচ্ছে এক। এসিটেটের যোজনী হচ্ছে এক, কারণ এসিটেটের সংকেত কি? CH3 COO মাইনাস, এসিটেট। তাহলে এটার যোজনী হচ্ছে 1। ম্যাগনেসিয়াম ফসফেট, ভাই এটার জন্য আমাদের ওই যৌগমূলক শিখতে হয়। কতটি ফসফেট আছে? চলো দেখি। ম্যাগনেসিয়াম আর ফসফেট আলাদাভাবে যদি লেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, ফসফেট হচ্ছে কি? 3 মাইনাস। এখন তাদেরকে একসাথে করে ফেলো, ম্যাগনেসিয়াম ফসফেট। মনে রাখবা, একজনের মাথার উপরের জিনিস আরেকজনের পায়ে চলে আসবে। ম্যাগনেসিয়ামের মাথার উপরে কি আছে? 2। এটা কোথায় চলে আসবে? এই 2 চলে আসবে আমাদের ফসফেটের নিচে। তাহলে ফসফেটটাকে ব্রেকেট দিয়ে এখানে 2 দিয়ে দাও। আর ফসফেটের মাথার উপর যে 3 আছে সেটা চলে আসবে কোথায়? ম্যাগনেসিয়ামের নিচে। তাহলে Mg3PO4 এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, Mg3PO4. তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটে ফসফেট কয়টা আছে? 2টা। ম্যাগনেসিয়াম ফসফেটে ফসফেট আছে 2টা। তারপরে দেখো একযোজী মূলক কোনটি? একযোজী যৌগমূলক। সালফাইট হচ্ছে SO3 2 মাইনাস, ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস। এই জোড়া একযোজী না, এটা না। তারপর দেখো নাইট্রাইট হচ্ছে NO2 মাইনাস, নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, এটা ঠিক আছে, একযোজী। হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম, হাইড্রোক্সাইড হচ্ছে OH মাইনাস, অ্যামোনিয়াম হচ্ছে NH4+। হ্যাঁ, এরাও একযোজী, কারণ মাথার উপর মাইনাস এবং প্লাস আছে। সঠিক উত্তর 2 এবং 3। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এই প্রশ্নটা এসেছে। তারপর দেখো কোনটি মরিচার সংকেত? Fe2NO3, Fe2O3 × NO2 পানি। তারপর অ্যালুমিনিয়াম কার্বনেট, এটাও আমরা কি করব? অ্যালুমিনিয়াম লিখবো, কার্বনেট লিখবো। অ্যালুমিনিয়ামের যাওয়ার মান কত? 3+, কার্বনেট কত? 2 মাইনাস। তাহলে একসাথে মার্চ করে দাও, এখন একসাথে মিলিয়ে নাও। কার্বনেটের 2 চলে আসবে অ্যালুমিনিয়ামের নিচে, অ্যালুমিনিয়ামের 3 চলে আসবে কার্বনেটের নিচে। এই যে গ নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত। তারপর দেখি ম্যাগনেসিয়াম ফসফেট, Mg2+, ফসফেট PO4 3 মাইনাস। তাহলে Mg3PO4 2। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবা। Mg3PO4 2, ঠিক আছে? তারপরে যাই, অ্যামোনিয়াম ফসফেট NH4+ আর PO4 3 মাইনাস। তাহলে
3 চলে আসবে অ্যামোনিয়ামের নিচে, আর ফসফেট চলে আসবে এইরকম PO4, কারণ অ্যামোনিয়ামের 1 সেটা লিখলে যে কথা, না লিখলে একই কথা। তাহলে অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। তারপরে আসো ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট, ক্যালসিয়াম 2+। আমরা সবাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়ছি তাই না, MnO4। তাহলে এখান থেকে আসলে কি বুঝো, পটাশিয়াম প্লাস আর MnO4টা কি মাইনাস। তাহলে ক্যালসিয়াম 2+ আর MnO4, এটাকে আমরা কি বলি, এটাকে বলি পারম্যাঙ্গানেট আয়ন, এটা হচ্ছে মাইনাস। তাহলে ক্যালসিয়ামের নিচে 1 আর ম্যাঙ্গানেট MnO4 2, ক্যালসিয়ামের 2 চলে আসবে, এটা হচ্ছে ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। এটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে কয়টা পরমাণু থেকে একটা অণুতে, খেয়াল করো, ক্যালসিয়াম হচ্ছে একটা, ম্যাঙ্গানেট কয়টা, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 4টা, 4 আর 1 কত 5, আবার সেটা আছে কয়টা করে, 2টা করে, 5 দুগুণে 10, বুঝছো, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 4টা, 4 আর 1 কত 5, আবার এটাকে গুণ করবা কত দিয়ে, 2 দিয়ে, 5 দুগুণে 10, 10 আর ক্যালসিয়াম একটা, 11টা। ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটে আমাদের মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 11টি। তারপরে আসো নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত, মাত্র লিখলাম KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। তো আমি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম সেগুলো সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানো। আর মনে হয় অনেকে মনে হয় ঢুকতে পারছো না, তো যারা ক্লাসে যারা জয়েন করতে পারছো না তোমাদেরকে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিই। পেজের লিঙ্কে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে জয়েন করে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, যারা জয়েন করতে পারছো না তোমরা হচ্ছে আমার পেজে আগে ফলো করো, তারপরে হচ্ছে ইয়া করো, ঠিক আছে? আচ্ছা, যারা জয়েন করতে পেরেছো তারা আমাকে বলো যে এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আজকে একদম ফার্স্ট ক্লাস শুরু করেছি, তো যার জন্য আসলে আজকে উপস্থিতি খুবই কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা ধরে রেখে আসলে আমি পড়াচ্ছি, যে যাতে করে হচ্ছে আস্তে আস্তে যত বাড়তে থাকবে তোমরা হচ্ছে তোমাদের সংখ্যা যত বাড়তে থাকবে তোমরা যাতে ক্লাসগুলো পরবর্তীতে ইউটিউব থেকে পেয়ে যাও, ঠিক আছে? তো চলো আমরা তাহলে পরের MCQতে চলে যাই। আমাদের পরের MCQতে কি বলেছে, অষ্টক এবং 2-এর নিয়ম। তো অষ্টক এবং 2-এর নিয়মটা আসলে কি, আমরা যদি এক কথায় যদি বলি, যারা অষ্টক পূর্ণ, তোমরা সবাই 3টা টার্ম জানো তাই না, অষ্টক পূর্ণ, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, 3টা কথা তোমরা জানো। তো যারা অষ্টক পূর্ণ হয় তারা আসলে অষ্টকের নিয়ম মেনে চলে, আর যারা অষ্টক পূর্ণ হয় না, মানে অষ্টক সংকোচন হয় বা অষ্টক প্রসারণ হয়, সম্প্রসারণ হয়, তারা 2-এর নিয়ম মেনে চলে, অষ্টকের নিয়ম মেনে চলে না। তাহলে আমি একটু লিখে দিই যে অষ্টক পূর্ণ মানে শেষ কক্ষপথে যে 8টা ইলেকট্রন থাকে অষ্টক পূর্ণ, তাহলে তারা হচ্ছে আমাদের অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম। আর যদি হয় অষ্টক সংকোচন মানে 8টা থেকে কম হয়, অষ্টক সংকোচন মানে 8 থেকে কম, আবার অষ্টক সম্প্রসারণ মানে কি 8 থেকে বেশি, কিন্তু জোড়া জোড়া থাকবে। 8 থেকে কম মানে কি 2টা 4টা 6টা, 8 থেকে বেশি মানে কি 10টা 12টা, এরকম যদি হয় তাহলে সেসব ক্ষেত্রে আমাদের 2-এর নিয়ম মেনে চলে, 2-এর নিয়ম, 2-এর নিয়ম মেনে চলে। সেই ক্ষেত্রে আমাদের অষ্টক নিয়ম মানে না, 2-এর নিয়ম মেনে চলে। তাহলে দেখি কোনটি অষ্টক অসম্পূর্ণ। অষ্টক অসম্পূর্ণ ভাইয়া কিভাবে হিসেব করতে হয়, অষ্টক কিভাবে হিসেব করতে হয়, কেন্দ্রীয় পরমাণুর, এটা হিসেব করার নিয়ম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন মানে কি শেষ কক্ষপথের ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। এটার সাথে আমরা যোগ করব কি, এটার সাথে আমরা যোগ করব একযোজী পরমাণুর সংখ্যা, যোগ একযোজী পরমাণুর সংখ্যা। এটা যোগ করে আমরা দেখব 8 হয় কিনা। যদি 8 হয় তাহলে অষ্টক পূর্ণ, যদি 8 থেকে কম হয় তাহলে অষ্টক সংকোচন, আর যদি 8 থেকে বেশি হয় তাহলে অষ্টক সম্প্রসারণ। তাহলে দেখো অষ্টক অসম্পূর্ণ কোনটা, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু কি নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত 5, একযোজী পরমাণু কয়টা, হাইড্রোজেন আছে 3টা, 5 + 3 = 8, তার মানে এটা অষ্টক পূর্ণ। হাইড্রোজেন সালফাইড, কেন্দ্রীয় পরমাণু কি সালফার, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বা যোজ্যতা ইলেকট্রন কয়টা 6টা, হাইড্রোজেন কয়টা আছে 2টা, তাহলে এটাও কিন্তু অষ্টক পূর্ণ। PH3 ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 5টা, যোজ্যতা ইলেকট্রন,
আর হাইড্রোজেন কয়টা? 3টা, এটাও কিন্তু 8, অষ্টক পূর্ণ। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম হচ্ছে 4 নম্বর মৌল, তাহলে শেষ কক্ষপথে এর ইলেকট্রন হচ্ছে 2টা, একযোজি পরমাণু 2টা, ক্লোরিন, তার মানে এটা হচ্ছে 4। তাহলে অষ্টক অসম্পূর্ণ কোনটা? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড আমাদের অষ্টক অসম্পূর্ণ থাকে। তারপরে দেখি যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে। কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। কার্বন কিন্তু অষ্টকের নিয়ম মেনে চলে। কেন? কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা ক্লোরিনের সাথে যুক্ত, 4 + 4 = 8, এটা মেনে চলে। বোরন ট্রাইক্লোরাইড মানে না, কারণ বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, কেন্দ্রীয় পরমাণু, আর ক্লোরিন আছে কয়টা? একযোজি পরমাণু আছে 3টা, তাহলে 3 + 3 = 6, তার মানে এ কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না, এটা মানে না। হাইড্রোজেন সালফাইড কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, কারণ সালফারের 6 শেষ কক্ষপথে ইলেকট্রন, হাইড্রোজেন 2টা, 6 আর 2 8, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। ঠিক আছে, 1 এবং 3। তো যারা ক্লাসে আছো তোমরা একটু বইলো যে তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সেটা একটু ভাইয়াকে একটু জানাও, নাহলে তো আসলে আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে সঠিকভাবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা একটু এটা জানিয়ে দিও আমাকে যে আমরা এটা বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি, এই কনসেপ্টগুলো এটা আমাকে একটু বলো। হ্যাঁ, আমি কিন্তু যথেষ্ট স্লোলি পড়াচ্ছি যাতে করে হচ্ছে তোমাদের বুঝতে কষ্ট না হয়, তারপরেও যদি কারো যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে জানাবা। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আমাদের পরের যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি দেখি বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে কে? বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে কে? বন্ধন গঠনে আমাদের 2 এর নিয়ম কে মেনে চলে? তো আমি যদি দেখি নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আসলে একটু ট্রিকি। নাইট্রোজেনের ব্যাপারটা যদি খেয়াল করো, নাইট্রোজেনের আসলে আমাদের বন্ধন গঠনে এটা আসলে 2 এর নিয়ম মেনে চলে না। বন্ধন গঠনে 2 এর নিয়ম মেনে চলে না, কারণ হচ্ছে আমরা যদি বলি নাইট্রোজেন কিন্তু যখন বন্ধন গঠন করে সে কিন্তু নিয়নের মতো হয়ে যায়, তার মানে নাইট্রোজেন কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে। আবার অক্সিজেনও কিন্তু যখন বন্ধন গঠন করে সেও কিন্তু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়ে যায়, তার মানে সেও কী করে? 2 এর নিয়ম মানে না। একমাত্র মিথেনের ক্ষেত্রে কার্বন অষ্টক নিয়ম মেনে চলেও হাইড্রোজেন কিন্তু 2 এর নিয়ম মেনে চলে। কারণ কি? হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হয়, এবং হিলিয়াম কিন্তু আমাদের 2 এর নিয়ম মেনে চলে। তাহলে সঠিক উত্তর এখানে শুধুমাত্র 3। তারপর আমরা যদি দেখি 2 এর নিয়ম মেনে চলে কে? 2 এর নিয়ম মেনে চলে আমাদের লিথিয়াম 2 এর নিয়ম মেনে চলে। 2 এর নিয়ম কারা মেনে চলে? আমি যদি তোমাদেরকে একটা লিস্ট দিই, হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম এবং বোরন, মূলত এই 4টা জিনিস আমাদের 2 এর নিয়ম মেনে চলে। তাহলে এখানে হাইড্রোজেন এবং লিথিয়াম আছে। ঠিক আছে, হাইড্রোজেন এবং লিথিয়াম আছে। কার্বন কিন্তু 2 এর নিয়ম মানে না, কার্বন অষ্টক নিয়ম মেনে চলে, কারণ কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করতে পারে। যেহেতু সে 4টা পর্যন্ত ইলেকট্রন শেয়ার করতে পারে, অর্থাৎ কার্বন কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, 2 এর নিয়ম মানে না। এরা সবাই 2 এর নিয়ম মেনে চলে, এরা 2 এর নিয়ম মেনে চলে। ঠিক আছে, এরা কিন্তু আমাদের 2 এর নিয়ম মেনে চলে, বাকিরা কিন্তু 2 এর নিয়ম মেনে চলে না। তারপর দেখি কোন মৌলটি যোজনী 0? নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টনের যোজনী 0। তারপর আমরা যদি বলি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? 0, মাত্র দেখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4s2 4p6 কার? ক্রিপ্টনের। ক্রিপ্টন, কারণ নিয়ন কত? নিয়ন হচ্ছে 2s2 2p6, 2s2 2p6। আর্গন কত? 3s2 3p6, 3s2 3p6। ক্রিপ্টন 4s2 4p6, 4s2 4p6, কারণ এটা চতুর্থ পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস। জ্যানন পঞ্চম পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস, 5s2 5p6। তারপরে আমরা যদি দেখি নিচের যৌগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো আছে কার? পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইডের নাই। কেন বলো তো? পটাশিয়াম কী হয়? পটাশিয়াম ক্লোরাইড মানে কি? পটাশিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। পটাশিয়াম প্লাস মানে কি? পটাশিয়াম প্লাস মানে এর কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস কার মতো? আর্গনের মতো। আবার ক্লোরিন মাইনাস মানে কি? এরও কিন্তু ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো, একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো হয়ে গেছে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+, নিয়নের মতো হয়ে গেছে। আবার আমরা যদি বলি যে আমাদের অক্সিজেন, সে ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে, সেও কিন্তু আমাদের নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে। তারপর আমরা যদি সোডিয়াম দেখি, সোডিয়াম প্লাস সে কিন্তু নিয়নের মতো হয়েছে, বাট ক্লোরিন মাইনাস সে কিন্তু নিয়নের মতো হয়নি, সে হয়েছে কার মতো? আর্গনের মতো। তাহলে এই 3 নাম্বার অপশনটা কিন্তু একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো গঠন করছে না। ঠিক আছে, প্রথম 2টা একই রকম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন করছে, বা 3 নাম্বারটা করছে না, অর্থাৎ সঠিক উত্তর 1 এবং 2। তারপর আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউ, আয়ন গঠনের সময় পটাশিয়াম কী হয়ে যায়? K+, K+ মানে কি? আর্গনের মতো, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস
আর্গনের মতো হয়ে যাবে। পটাশিয়াম প্লাস নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024-এ এসেছে। কোনটি ক্যাটায়ন? প্লাস মাথার উপর যা আছে সেই ক্যাটায়ন, ঠিক আছে। যেগুলো মাইনাস সেগুলো হচ্ছে অ্যানায়ন, প্লাস থাকলে ক্যাটায়ন, মাইনাস থাকলে অ্যানায়ন। তারপর যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কি? সোডিয়াম প্লাস, Cl মাইনাস, ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে? সোডিয়াম প্লাস ইলেকট্রন কয়টা ভাইয়া? সোডিয়াম প্লাস ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে আমরা দেখবো এখানে কোনটা 10টা আছে। অ্যালুমিনিয়াম 3+10, কারণ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন থাকে 13টা, 3টা ছেড়ে দিয়েছে। লিথিয়াম প্লাস 3টা থেকে একটা ছেড়ে দিলে 2টা। ক্যালসিয়াম 2+, 20টা থেকে 2টা ছেড়ে দিলে 18টা। পটাশিয়াম প্লাস 19টা থেকে একটা ছেড়ে দিয়েছে, 18টা। তাহলে অ্যালুমিনিয়াম 3+, 10টা এবং সোডিয়াম প্লাসও 10টা। ঠিক আছে, আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা তারপর যদি দেখি আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম ধাতু, হাইড্রোজেন হচ্ছে অধাতু, তার মানে এরা আয়নিক বন্ধন গঠন করে। ক্যালসিয়াম ধাতু, কারণ আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়? আয়নিক বন্ধন তৈরি হয় ধাতু প্লাস অধাতুর মধ্যে। একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, ধাতুটা ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতুটা অ্যানায়নে পরিণত হয় এবং এদের দুইজনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে বলেই আয়নিক যৌগগুলো অনেক বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, আয়নিক যৌগগুলো অনেক বেশি শক্তিশালী হয়। তারপরে দেখি কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? একটা ধাতু একটা অধাতু লাগবে, তাই না? তাহলে দেখো ক্যালসিয়াম আর অক্সিজেন, একটা ধাতু, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, বাকি সবই কিন্তু অধাতু। কার্বন, ক্লোরিন অধাতু, তারপর হাইড্রোজেন, সিলিকন অধাতু, নাইট্রোজেন, ক্লোরিন অধাতু, এরা কিন্তু আয়নিক যৌগ তৈরি করতে পারে না। ভ্যান ডার ওয়ালস শক্তি কোনটার মধ্যে থাকে? সমযোজী যৌগের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে হাইড্রোজেন সালফাইড, কারণ এটা একটা সমযোজী যৌগ। ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে কি? সমযোজী যৌগগুলো আবদ্ধ থাকে। যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আচ্ছা, ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম আর্গনের মতো, ক্যালসিয়াম 2+, সালফারও আর্গনের মতো। ঠিক আছে, হয়ে গেছে, এটাই সঠিক উত্তর, আর দেখার দরকার নেই, বাকিগুলো চেক করে দেখতে পারো। পটাশিয়াম হয় আর্গনের মতো, পটাশিয়াম প্লাস, ফ্লোরিন হয় নিয়নের মতো, হবে না। ম্যাগনেসিয়াম হয় নিয়নের মতো, ক্লোরিন হয় আর্গনের মতো, এটাও হবে না। অ্যালুমিনিয়াম 3+, নিয়নের মতো, সালফার 2- আর্গনের মতো, এটাও হবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম এবং সালফার। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়, যেটা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। সালফার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে S2- পরিণত হয়, যেটাও আমাদের আর্গনের মতোই আচরণ করে। তারপরে দেখি নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে। কেন বলো তো? ক্যালসিয়াম 2+ এবং Cl-, ক্যালসিয়াম 2+, এটাও আর্গনের মতো, Cl-, এটাও আর্গনের মতো। ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না, তোমরা বাসায় চেক করে দেখো কেন হয় না। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? নিয়নের মতো হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। কেন? ম্যাগনেসিয়াম 2+ হবে, এটাও নিয়নের মতো, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 10টা হয়ে গেছে। অক্সিজেন 2-, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এটাও নিয়নের মতো। বাকিগুলার 2টাই নিয়নের মতো হবে না। যেমন পটাশিয়াম ফ্লোরাইড, প্রথমটা যদি দেখো, পটাশিয়াম প্লাস আর্গনের মতো, নিয়নের মতো হয় নাই। ক্যালসিয়াম 2+, আর্গনের মতো, S2- আর্গনের মতো। সোডিয়াম প্লাস নিয়নের মতো, বাট Cl- আর্গনের মতো। এই কারণে বাকি একটা অপশনও হবে না। আর্গনের অনুরূপ কোনটি? Cl-, ক্যালসিয়াম 2+। ব্রোমাইড কিন্তু আর্গনের মতো না, এটা হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, ক্রিপ্টন, কারণ ব্রোমাইড 35, একটা ইলেকট্রন গ্রহণ করে 36 হয়েছে। সঠিক উত্তর 1 এবং 2। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই তোমরা ক্লিয়ার হয়েছো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তারপর আমরা আমাদের পরবর্তী টপিকটা শুরু করছি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তো সবাই এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? যদি এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকটাতে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া। দেখো লিথিয়ামের পরে বলেছে ABEFGM আর্গন, তার মানে এটা তৃতীয় পর্যায়ে বলেছে। তা তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে ABEFGM এগুলো আসলে কি বলো তো? এ মানে হচ্ছে এখানে আমাদের এ হচ্ছে আমাদের সোডিয়াম, তা আমি একটু লিখে রাখি, হ্যাঁ। এ হচ্ছে সোডিয়াম, তারপর বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, তারপরে আমাদের AB
EFGM না, আর্গন, আর্গনের পরে কি, তাহলে M হচ্ছে আমাদের ক্লোরিন, M হচ্ছে আমাদের ক্লোরিন, G হচ্ছে আমাদের ক্লোরিনের আগে কি, ক্লোরিনের আগে হচ্ছে সালফার, তারপর F, F হচ্ছে আমাদের ফসফরাস, আর E হচ্ছে আমাদের সিলিকন। ঠিক আছে, E হচ্ছে আমাদের সিলিকন। বলেছে A এবং M এর যৌগ, A হচ্ছে সোডিয়াম, M হচ্ছে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। B এবং M দ্বারা গঠিত যৌগের সংকেত কি, B হচ্ছে ম্যাগনেসিয়াম, M হচ্ছে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে BM2, BM2। ঠিক আছে, BM2 শেষ, এটা একদম সহজ। আর 57 বলছে G অম্লীয় অক্সাইড গঠন করে, G কি, G হচ্ছে সালফার, সালফার কি করে, সালফার, সালফার ডাইঅক্সাইড তৈরি করে, তাই না, সালফার ডাইঅক্সাইড তৈরি করে, তার মানে এটা সঠিক, অম্লীয়, কারণ অধাতুর অক্সাইড কি অম্লীয়। FM2 অষ্টক নিয়ম মেনে চলে, F কি, ফসফরাস, ফসফরাস M5, ফসফরাস পেন্টাক্লোরাইড, FM5 মানে কি, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা অষ্টক নিয়ম মানে না, কারণ ফসফরাস পেন্টাক্লোরাইডে কেন্দ্রীয় মৌল ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, প্লাস ক্লোরিন হচ্ছে 5টা, 10টা মানে 8-এর থেকে বেশি, এটা কিন্তু অষ্টক সম্প্রসারণ, তার মানে এটা অষ্টক নিয়ম মেনে চলে না। BG আয়নিক যৌগ, B হচ্ছে ম্যাগনেসিয়াম, G হচ্ছে সালফার, হ্যাঁ ম্যাগনেসিয়াম একটা ধাতু, সালফার একটা অধাতু, তার মানে এটা একটা আয়নিক যৌগ। সঠিক উত্তর 1 এবং 3। ঠিক আছে, 1 এবং 3। আমাদের শুধুমাত্র 2 নাম্বারটা সঠিক উত্তর হবে না, কেন বলতো, কারণ FM5, F হচ্ছে আমাদের ফসফরাস, M হচ্ছে ক্লোরিন, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের পরে যাতে প্যাচ না লাগে, ঝামেলা যাতে না লাগে, আমি এক কাজ করি, যার যার পাশে তাকে তাকে লেখাটাই ভালো। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফাইড। তারপরে দেখো, তারপরে বলেছে জেড এর একটি অণুর ভর কত, এটা কিন্তু অধ্যায় 3-এর প্রশ্ন চলে আসছে আবার। জেড এর একটি অণুর ভর, জেড কি 9 নাম্বার পারমাণবিক সংখ্যা, 9 নাম্বার পারমাণবিক সংখ্যা মানে কি, জেড হচ্ছে ফ্লোরিন, জেড হচ্ছে কি, জেড হচ্ছে আমাদের ফ্লোরিন গ্যাস, ফ্লোরিন, জেড ইকুয়াল টু ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের একটি অণুর ভর কত, ফ্লোরিনের আণবিক ভর কি, ফ্লোরিন F2, ফ্লোরিনের আণবিক ভর, ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে আমাদের 38। তাহলে 38 গ্রাম ফ্লোরিনে আমাদের অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক ফ্লোরিন বা অ্যাভোগাড্রো সংখ্যক ফ্লোরিন অণুর ভর কত, 38 গ্রাম। আমাকে বলছে একটি অণুর ভর কত, তাহলে একটি অণুর ভর কত হবে, 38 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। ভাই অ্যাভোগাড্রোর সংখ্যা কি, অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো আমরা যদি হিসেব করি কত আসবে, 38 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 আসবে 6.3 ইন্টু 6.3 ইন্টু, আচ্ছা দাও আরেকবার করি, 38 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, 6.3 ইন্টু 10⁻23, 10⁻23, 6.3, এটা হচ্ছে আমাদের আনসার, 6.31 ইন্টু 10⁻23, এটা হচ্ছে আমাদের আনসার জেড। আর আরেকটা কি বলছে, ওয়াই এবং জেড। আচ্ছা ওয়াই কি, ওয়াই হচ্ছে 19 নাম্বার মৌল পটাশিয়াম, ওয়াই পটাশিয়াম, জেড হচ্ছে ফ্লোরিন, তাহলে পটাশিয়াম ফ্লোরাইড, ওয়াই এবং জেড কি, পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। ঠিক আছে, এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, না না না, আয়নিক যৌগ সলিড অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, এরা আয়ন হিসেবে বিদ্যুৎ পরিবহন করে। এরা যখন অ্যাকুয়াস সলিউশন হয়, জলীয় দ্রবণে, এরা পটাশিয়াম ফ্লোরাইড এটা যদি জলীয় দ্রবণে থাকে অ্যাকুয়াস, তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করবে। আর এটা বন্ধন গঠনে অষ্টক নিয়ম মেনে চলে, এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউটা, আমরা অলরেডি কিন্তু হাফ পর্যায়ে শেষ করে ফেলছি, আমরা 60 নাম্বারে চলে আসছি। আমাদের হয়তো বা আরও ধরো আধা ঘন্টার মতো সময় লাগবে, তাহলে আমাদের কিন্তু পুরো কনসেপ্টটাই, পুরো অধ্যায়টাই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পুরো অধ্যায়ের এমসিকিউ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত। তো আমরা PCl5 আঁকি, ফসফরাসে কয়টা হাত বেরোবে, 5টা, 5টা হাতে 5টা ক্লোরিন, 5টা ক্লোরিন। তো কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, ফসফরাসের অলরেডি আছে কয়টা, 5টা ইলেকট্রন, সে 5টা মনে কর ডটগুলো হচ্ছে ফসফরাসের ইলেকট্রন, এবং এখানে প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন দিল, ক্রসগুলো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। তাহলে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। ঠিক আছে, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 জোড়া। এখানে কিন্তু 10টা লিখলে ভুল হবে, কারণ বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা, বন্ধন জোড়া বলছে, কয় জোড়া, জোড় কথাটা কিন্তু বলছে, হ্যাঁ বন্ধন জোড়, তাহলে বন্ধন জোড় হচ্ছে 5 জোড়া। ঠিক আছে, আচ্ছা তারপর ফসফরাস ট্রাইক্লোরাইডের অণুতে কতটি সমযোজী বন্ধন আছে, PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড। এটার বন্ধন কিভাবে তৈরি করে, ফসফরাসের 3 পাশে 3টা
ক্লোরিন দিয়ে দাও। ফসফরাসে মনে করো 3 পাশে 3টা ক্লোরিন দিয়ে দিলাম, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডে আমাদের সমযোজী বন্ধন কয়টা? হ্যাঁ, 3টা। এবং ফসফরাসের এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন এখানে থেকে যায়, কারণ ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 5টা। এর মধ্যে সে 3টা দান করেছে, 3টা ডট দেখো 3টা বন্ধন তৈরি করেছে। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডে আমাদের 3টি কি থাকে? সমযোজী বন্ধন থাকে বা বন্ধন জোড় থাকে। ধাতু অধাতু অধাতু মিলে সমযোজী যৌগ তৈরি করে, অধাতু অধাতু মিলে সমযোজী যৌগ, আর ধাতু এবং অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি করে। কোনটি দ্বিপরমাণু অণু? ফ্লোরিন F2 দ্বিপরমাণু অণু। ওজন কি? O3 ত্রিপরমাণু। বেরিলিয়াম তো বেরিলিয়াম, এটা এক পরমাণু। আর হিলিয়াম কি? নিষ্ক্রিয় গ্যাস, এটাও এক পরমাণু। ঠিক আছে, আমাদের হচ্ছে যেটা কি বলে, আমাদের হচ্ছে যেটা হচ্ছে ফ্লোরিন গ্যাস, মানে হ্যালোজেনের যে গ্যাসগুলো থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এগুলো কি দ্বিপরমাণু অণু গঠন করে। কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? নাইট্রোজেনে ভাইয়া ত্রিবন্ধন বিদ্যমান। নাইট্রোজেন দুইটার মধ্যে এরকম ত্রিবন্ধন বিদ্যমান, কারণ হাইড্রোজেনে একক বন্ধন থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেনে দ্বিবন্ধন থাকে, ক্লোরিনেও একক বন্ধন থাকে। আমাদের ত্রিবন্ধন কোথায় থাকে? নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন বিদ্যমান থাকে। তারপর কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান? অক্সিজেনের অণু, মাত্র আমরা দেখলাম অক্সিজেনের অণুতে দ্বিবন্ধন থাকে। কোনটি সমযোজী যৌগ? দুইটাই অধাতু হইতে হবে ভাইয়া। এখানে ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ, অ্যালুমিনিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক যৌগ, হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, অর্থাৎ এটা একটা সমযোজী যৌগ। তারপরে যাই, বিশুদ্ধ সমযোজী অণু কোনটি? ভাই বিশুদ্ধ সমযোজী অণু বলতে আমরা বুঝি একই মৌল দিয়ে গঠিত অণু বা একই পরমাণু, একই পরমাণু দিয়ে গঠিত অণু, একই পরমাণু দিয়ে গঠিত অণুকে আমরা কি বলি? বিশুদ্ধ সমযোজী অণু বলি। তো একই পরমাণু দিয়ে গঠিত অণু কি? হাইড্রোজেন। যেমন ক্লোরিন, এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু। ফ্লোরিন, এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু, কারণ একই পরমাণু দিয়ে তৈরি হয়েছে। একই পরমাণু দিয়ে গঠিত অণুকে আমরা বিশুদ্ধ সমযোজী অণু বলে থাকি। তারপর কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? চলো দেখি। অ্যামোনিয়া NH3, এটার মধ্যে ত্রিবন্ধন থাকে, 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে, NH3 বন্ধন জোড় হচ্ছে 3টা। তারপর যদি বলো আমাদের পানি O2O H2O, এটা হচ্ছে 2টা। যদি বলো কার্বন ডাই অক্সাইড, কার্বন মাঝে থাকে, 2টা অক্সিজেন 2 পাশে থাকে, তাহলে এখানে বন্ধন কয়টা? 4টা। যদি বলো তারপর কি আছে? ইথিন C2H6, C2H2, এইটা, এখানে আমাদের বন্ধন কয়টা? C2H2, তাই না? C2H2। তো এখানে কার্বনের বন্ধন, এখানে ত্রিবন্ধন থাকবে, তাহলে এখানে বন্ধন হচ্ছে 5টা। তাহলে C2H2তে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা, পানিতে 2টা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 4টা, আর ইথাইনে আমাদের বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তারপর এ হচ্ছে 1, তার মানে এ কি? হাইড্রোজেন। এ হচ্ছে হাইড্রোজেন, বি কি? 7, বি কি? নাইট্রোজেন। তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। হ্যাঁ, অ্যামোনিয়াতে প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দেয়, আর নাইট্রোজেন ইলেকট্রন টোটাল কয়টা? 5টা শেষ কক্ষপথে, এর মধ্যে 3টা সে দিবে, আর তার মাথার উপরে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তাহলে নাইট্রোজেনের এই মুক্তজোড় ইলেকট্রন এখানে কয়টা থাকে? এক জোড়া, কিন্তু এখানে এক অপশনটা নাই, তার মানে আমাকে বলছে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? তার মানে 2টা। এক জোড়া মানে কি? 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে। তারপর অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? এখানে এক আছে, তাহলে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। ওখানে এক অপশনটাই ছিল না, এই কারণে আমরা 2টি লিখেছি। আমরা ধরে নিয়েছি যে ওটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা বলেছে, আর এখানে কি এক অপশনটা আছে, তার মানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? মুক্ত জোড়া, মানে জোড়া কয়টা? একটা, এক জোড়া। ঠিক আছে। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে? ফ্লোরিন অণু কিভাবে তৈরি হয় ভাইয়া? ফ্লোরিনের মধ্যে তৈরি হয়। তো এখানে মনে করো 2টা ফ্লোরিন, এইটা দিল, আর ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে ওর কিন্তু 3 জোড়া ইলেকট্রন অবশিষ্ট থাকবে মুক্তজোড়, ওরও কিন্তু 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন অবশিষ্ট থাকবে, তাহলে 3 3 6 জোড়া। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে? 6 জোড়া। তাহলে আমরা যদি বলি লোন পেয়ার, মুক্তজোড় হচ্ছে 6 জোড়া, আর বন্ড পেয়ার বন্ধন জোড়া হচ্ছে 1 জোড়া। এই যে এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার। ঠিক আছে, এটা বন্ড পেয়ার। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সব লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন। তাহলে ফ্লোরিন অণুতে আমাদের বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন থাকে 1 জোড়া, আর মুক্ত জোড়া থাকে 6 জোড়া। ঠিক আছে। তারপরে দেখো নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা।
কারণ নাইট্রোজেন হচ্ছে 7 1s2 2s2 2p3। তোমরা বিজোড় বলতে এইভাবে হিসাব করো না যে p3 তার মানে 3টা, তাহলে কিন্তু পেচ লাগবে। p5 মানে কিন্তু 5টা না, একটা। 2p3 মানে কি এখানে 3টা কক্ষপথ থাকে এবং প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, তার মানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা। ঠিক আছে, তারপর হাইড্রোজেন সালফাইড যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত? তাহলে সালফারের 2 হাতে 2টা হাইড্রোজেন, এখন 2টা হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাদের একটা ইলেকট্রন আছে, সালফার একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে। বাট সালফারের ইলেকট্রন কয়টা? বাইরের কক্ষপথে 6টা। তাহলে সালফারে কিন্তু 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ সালফারের 2 জোড়া হাইড্রোজেন সালফাইড যৌগে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2টা। আমরা যদি বলি এখানে মুক্তজোড় লোন পেয়ার হচ্ছে 2 জোড়া, আর বন্ড পেয়ার কত? বন্ড পেয়ারও হচ্ছে আমাদের 2 জোড়া। এই যে বন্ড পেয়ার, এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার, এই যে বন্ড পেয়ার, আর এই যে আমাদের লোন পেয়ার, এগুলো হচ্ছে আমাদের লোন পেয়ার। ঠিক আছে, লোন পেয়ার 2 জোড়া, বন্ড পেয়ার 2 জোড়া। তারপর পানির অণুতে কতটি মুক্তজোড় ইলেকট্রন থাকে? পানি আর H2S একই কথা, কারণ পানিও 16 নাম্বার গ্রুপের মৌল, সালফারও 16 নাম্বার গ্রুপের মৌল। তাহলে এরকম হবে, এবং পানিতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই যে 2 জোড়া। তাহলে পানিতেও আমাদের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। পানির অণুতে প্রতিটি হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা কত? 1টি, কারণ হাইড্রোজেন মানেই একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে, ওর কাছে আছেই একটা ইলেকট্রন। এই যে ক্রস মার্কা ইলেকট্রনগুলোই কি? হাইড্রোজেনের ইলেকট্রন, যেটা সে শেয়ার করে। সালফার ট্রাইঅক্সাইডে কতটি মুক্তজোড়া ইলেকট্রন আছে? সালফার ট্রাইঅক্সাইড SO3, আমরা যদি দেখি এরকম সালফার ট্রাইঅক্সাইড, প্রত্যেকটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। কেন বলো তো? এখানে 6টা বন্ধন আছে। সালফারের যোজনীয় কত? 6। সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রনও 6টা, এখানে সে শেয়ারও করবে কয়টা? 6টা। তার মানে আমাদের সালফার ট্রাইঅক্সাইডে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? আচ্ছা, আমরা যদি টোটাল মুক্তজোড় যদি হিসাব করতে চাই, প্রত্যেকটা অক্সিজেনে কিন্তু 2 জোড়া করে করে মুক্তজোড় ইলেকট্রন আছে, 2 জোড়া করে করে মুক্তজোড় ইলেকট্রন আছে। সালফারের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, বাট অক্সিজেনের এখানে মোট 6 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, কেন? কারণ দেখো, এই বন্ধন তৈরি করতে অক্সিজেন একটা দিছে, সালফার একটা দিছে, এই বন্ধন তৈরি করতে অক্সিজেন একটা, সালফার একটা, এই বন্ধনে অক্সিজেন একটা, সালফার একটা, আবার এই বন্ধনে অক্সিজেন একটা, সালফার একটা, এই বন্ধনে অক্সিজেন একটা, সালফার একটা, এই বন্ধনেও অক্সিজেন একটা, সালফার একটা। তার মানে সালফার কিন্তু 6টা ক্রস দিয়ে ফেলছে, সালফারের কোনো ইলেকট্রন আর অবশিষ্ট নাই, সব বন্ধনে ব্যবহার হয়ে গেছে। বাট প্রত্যেকটা অক্সিজেনের কিন্তু 1 জোড়া 2 জোড়া 2 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন তখনও রয়ে গেছে। তার মানে সালফার ট্রাইঅক্সাইডে আমাদের অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে কয়টা? 6 জোড়া। ঠিক আছে, BCl3 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? কেন্দ্রীয় পরমাণু কি? বোরন। বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? বোরন হচ্ছে 5, 1s2 2s2 2p1। বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান? আচ্ছা দাঁড়াও একটু বুঝে নিই। বোরন ট্রাইক্লোরাইড, ব্যাপারটা হচ্ছে এরকম, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড মানে 3 পাশে 3টা ক্লোরিন। হ্যাঁ, তাহলে বোরনের 3টা আছে, ক্লোরিনের একটা একটা করে আছে, বোরনের একটা, ক্লোরিনের একটা, 3 জোড়া, 3 জোড়া ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে। মানে বোরন ট্রাইক্লোরাইড যখন গঠন হয়ে গেছে, তখন বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, বোরনের 3 জোড়া ইলেকট্রন থাকে, এবং 3টাই কি? বন্ধন জোড় ইলেকট্রন থাকে। ঠিক আছে, বোরনের 3 জোড়া ইলেকট্রন থাকে। আর যদি এখানে যদি বলতো এখানে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে? ভাইয়া প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া করে করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। তো একটা করে এনে শেয়ার করছে, বাকি 6টা থেকে যাবে না, তাহলে 3 3 9 জোড়া। তাহলে এখানে আমাদের লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 9 জোড়া, আর বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 3 জোড়া। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইড এরকম একটু আগে আমরা লিখেছি তাই না? সালফার ট্রাইঅক্সাইড 6টি বন্ধন জোড়, হ্যাঁ 6টি বন্ধন জোড়, 6টি মুক্ত জোড়, হ্যাঁ 6টি মুক্ত জোড়, কারণ প্রত্যেকটা অক্সিজেনে কি থাকে? 2 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন অবশিষ্ট থাকে, 6টি। আর সালফার ট্রাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করে, কারণ এটা থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড বৃষ্টিতে সালফার ট্রাইঅক্সাইড সাহায্য করে। PCl5 ফসফরাসের 5 পাশে কয়টা? মানে 4 পাশে মোট 5টা, PCl5 5টা। তাহলে PCl5 কিন্তু অষ্টক সম্প্রসারণ, সে কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 5টা। অষ্টকের নিয়মের ব্যতিক্রম ঘটেছে, 2-এর নিয়ম, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। সঠিক উত্তর 1 2 3। এটা কিন্তু অষ্টকের নিয়মের ব্যতিক্রম ঘটেছে, কারণ এটা অষ্টক সম্প্রসারণ। পানির অণুতে কি আছে? ঘূর্ণায়মান ইলেকট্রন আছে কিনা চলো দেখি তো। পানির অণু,
পানির অণু। মনে রাখবা যদি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, বেজোড় সংখ্যক মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে। বাট পানিতে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে 2 জোড়া, তার মানে এরা ঘুরবে না। একজন ঘুরতে চাইলেও আরেকজন তাকে বাধা দিয়ে রাখবে। তার মানে পানির অণুতে ঘূর্ণায়মান ইলেকট্রন নেই, কারণ 2 জোড়া, এই কারণে ঘূর্ণায়মান ইলেকট্রন নেই। যদি আমি বলতাম অ্যামোনিয়া অণুতে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে কিনা, হ্যাঁ ভাইয়া আছে, কারণ অ্যামোনিয়াতে তো 1 জোড়াই আছে, ওরে বাধা দিবে কে, ও ঘুরতে পারে। বাট পানির অণুতে কিন্তু ঘূর্ণায়মান ইলেকট্রন নেই, ঠিক আছে। তারপর মুক্তজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এবং একটা সমযোজী বন্ধন পানি। তার মানে সঠিক উত্তর 2 এবং 3, সঠিক উত্তর 2 এবং 3। আর হচ্ছে 14 মানে কি সিলিকন, সিলিকনের অক্সাইড মানে কি সিলিকা, সিলিকা কিন্তু দৈত্যাকার অণু তৈরি করে, তার মানে এটা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটা পর্যায় সারণীর 4র্থ গ্রুপের মৌল না, এটা তো 14তম গ্রুপের মৌল, তাই না। সিলিকন কিন্তু আমাদের 14তম গ্রুপের মৌল, এটা 4র্থ গ্রুপের মৌল না, এটা হচ্ছে গ্রুপ 14, এটা হবে না। আর এটা ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন গঠন করে। সিলিকন কি ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন গঠন করে না, কারণ সিলিকন কিন্তু নিজেও একটা অধাতু, ব্রোমিনও কিন্তু একটা অধাতু, তার মানে এরা সমযোজী যৌগ গঠন করবে। সঠিক উত্তর শুধুই ক, ঠিক আছে। তারপর বন্ধন গঠনের সময় অক্সিজেন, হ্যাঁ 2টা ইলেকট্রন শেয়ার করে, কারণ অক্সিজেনের যোজনী 2, নাইট্রোজেনের যোজনী 3, তার মানে সে 3টে ইলেকট্রন শেয়ার করবে, হাইড্রোজেন 1টা ইলেকট্রন শেয়ার করবে। সঠিক উত্তর 1, 2 এবং 3। তারপর নিচের যৌগটি, হাইড্রোজেন হচ্ছে নিচের যৌগ, ডিটা কি, ডি এর নাম হচ্ছে H2S, পচা ডিমের মতো যেটা গন্ধ, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন একটা অধাতু, সালফার একটা অধাতু, তার মানে এটা একটা সমযোজী যৌগ তৈরি করবে, আয়নিক যৌগ হবে না, এবং এটা একটা অজৈব যৌগ, এটা জৈব যৌগ না। সঠিক উত্তর 1 এবং 3, কারণ জৈব যৌগ হওয়ার শর্ত কি, কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, এখানে কার্বন নেই, কার্বন না থাকলে সেটা কিন্তু জৈব যৌগ নয়। ডি এর কেন্দ্রীয় পরমাণু, ডি কি, ডি হচ্ছে আমাদের H2S, সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। আচ্ছা H2S এর কেন্দ্রীয় পরমাণু কি বলতো, H2S এর কেন্দ্রীয় পরমাণু কি, সালফার। সালফার কোন পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি থাকে বলতো, 3s2 3p6 3d10 পর্যন্ত থাকতে পারে। তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3, এবং 3তে সর্বমোট 2, 6, 8, 8 আর 10-এ 18টা ইলেকট্রন থাকতে পারে, মানে সর্বোচ্চ 18টা ইলেকট্রন ধারণ করতে পারে তৃতীয় শক্তি স্তর। আমাকে এটাই বলেছে, ডি এর কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তারপর পি হচ্ছে 1, কিউ হচ্ছে 7, তার মানে পি হচ্ছে হাইড্রোজেন, কিউ হচ্ছে নাইট্রোজেন, তার মানে কি তৈরি করবে, অ্যামোনিয়া, তাই না। পি হচ্ছে হাইড্রোজেন, আর পি হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর কিউ হচ্ছে নাইট্রোজেন, তার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়। পি এবং কিউ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টি, ভাইয়া অ্যামোনিয়া অণুতে আমাদের বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে 3টা, আর মুক্তজোড় কয়টা, 1টা, তাহলে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। অ্যামোনিয়াতে আমাদের বন্ধনজোড় হচ্ছে 3টা, বন্ড পেয়ার আর লোন পেয়ার হচ্ছে 1টা, তাহলে বন্ড পেয়ার 3টা, লোন পেয়ার হচ্ছে 1টা। তারপর আসো পি ও কিউ যৌগ দ্বারা গঠিত যৌগ মানে কি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া যৌগ। অ্যামোনিয়া যৌগ এটা কি 2-এর নিয়ম মেনে চলে, অ্যামোনিয়া যৌগ। অ্যামোনিয়া যৌগ আমাদের 2-এর নিয়ম কোনটা মেনে চলে বলতো, নাইট্রোজেন অষ্টক নিয়ম মেনে চলে, কারণ নিয়নের মতো হবে, বাট হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো হবে, অর্থাৎ এটা 2-এর নিয়ম পালন করে। মনে রাখবা যারা অষ্টক নিয়ম মেনে চলে তারা প্রথমে 2-এর নিয়ম মেনে, কারণ অষ্টক মানে কি 4 জোড়া, মানে 8-এর ভেতর কিন্তু 2 আছে, তার মানে অষ্টক নিয়ম মেনে চলা সকল যৌগই কিন্তু 2-এর নিয়ম মেনে চলে, ঠিক আছে। বাট যদি 8টা না হয়, 6টা হয়, 10টা হয়, 8টা যদি না হয় সেটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে সকল অষ্টক নিয়ম মেনে চলা যৌগই 2-এর নিয়ম মেনে চলে, যৌগই 2-এর নিয়ম মেনে চলে, 2-এর নিয়ম মেনে চলে। আর বাকিটা তোমরা লিখে নিও, কিন্তু সকল 2-এর নিয়ম মেনে চলা যৌগ অষ্টক নিয়ম মেনে চলে না, ঠিক আছে। শুধুমাত্র অষ্টকপূর্ণ যৌগগুলোই 2-এর নিয়ম এবং একই সাথে অষ্টক নিয়ম মেনে চলে, এই কথাগুলো বাসায় লিখে নিও। তাহলে সমযোজী বন্ধন গঠন করে অ্যামোনিয়া, সমযোজী যৌগ, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, 1, 2, 3, তিনটাই সঠিক, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি পানিতে অদ্রবণীয় লবণ কোনটি। আচ্ছা অদ্রবণীয়র ব্যাপারে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিই, হ্যাঁ আমি একটা লিস্ট দিয়ে দিই, সেটা একটু তোমরা একটু লিখে নাও। যে আমাদের পটাশিয়াম নাইট্রেট পানিতে দ্রবণীয়, হ্যাঁ পটাশিয়াম নাইট্রেট KNO3, তারপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এই যৌগগুলো পানিতে দ্রবণীয়, ঠিক আছে, এই যৌগগুলো আমাদের পানিতে দ্রবণীয়। তারপরে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড,
এই জিনিসগুলো হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়। এরা কি? এরা হচ্ছে দ্রবণীয়, ঠিক আছে। আর মনে করো ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, মানে কার্বনেটের যে লবণগুলো আছে, তারপর সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মনে করো সিলভার ক্লোরাইড, সিলভারের যে হ্যালাইডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পানিতে অদ্রবণীয়। তো এই লিস্টটা একটু মনে রাখো, হ্যাঁ, যে আমাদের তাহলে দেখো অদ্রবণীয় কোনটা? সিলভার ক্লোরাইড অপশনে আছে, সিলভার ক্লোরাইড হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে। পিডিএফ নিয়ে টেনশনের কিছু নাই, আমি ক্লাস শেষে পিডিএফটা হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব, এবং ইউটিউব চ্যানেলে গেলেও তোমরা ক্লাসের ডেসক্রিপশনে গেলে এই পিডিএফটা পেয়ে যাবে। এখন যেভাবে লেখা আছে হুবহু সেভাবেই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। কোনটি পানিতে দ্রবণীয়? সাধারণ লবণ, কারণ সোডিয়াম ক্লোরাইড, এটা পানিতে দ্রবণীয়। সরিষার তেল, তারপর কেরোসিন, এগুলো হচ্ছে কি অপোলার যৌগ, এগুলো পানিতে দ্রবণীয় নয়। নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়? এটা আবার লিখে রাখো, এটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। তো পানিতে দ্রবীভূত লিস্টে আরেকটা জিনিস রেখে দাও, সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, এটাও পানিতে দ্রবণীয়। আচ্ছা সরি, আমি মনে ভুল লিখছি, না, দ্রবণীয়তে যাবে এটা। লিথিয়াম ক্লোরাইড এটা আমাদের দ্রবণীয় কনসেপ্টে চলে যাবে, ঠিক আছে, এটা এখানে চলে আসবে লিথিয়াম ক্লোরাইড। তাহলে লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়, ঠিক আছে। আর এই যে চারটা, এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। আচ্ছা, পানিতে অদ্রবণীয় কোনটি? কার্বন টেট্রাক্লোরাইড, কারণ বাকি সবই আয়নিক যৌগ, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, পানিতে অদ্রবণীয়। পানিতে দ্রবণীয় কোনটি? এটা মনে রাখবা, পটাশিয়াম সালফেট, ফিটকিরি, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। কোনটি অদ্রবণীয় মনে একটু আগে দেখছিলাম যে নাইট্রেট লবণগুলো কি হয়? পানিতে অদ্রবণীয় হয়। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে পারো, বেরিয়াম সালফেট, এটাও পানিতে অদ্রবণীয়। তাহলে এই লিস্টে আরও কিছু জিনিস অ্যাড করে ফেলি, চলো। পানিতে অদ্রবণীয় লিস্টে আরও কিছু জিনিস তাহলে চলো অ্যাড করি। পানিতে অদ্রবণীয়তে আমাদের আরও কিছু জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট, তারপরে হচ্ছে লেড সালফেট, এটাও আমাদের পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। বেরিয়াম সালফেট এবং লেড সালফেট। আরেকটা জিনিস লিখে রাখবা, ক্যালসিয়াম সালফেট লবণগুলো আমাদের পানিতে অদ্রবণীয় হয়, ঠিক আছে। তাহলে বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ফেরাস হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে, কারণ নাইট্রেট লবণগুলো পানিতে দ্রবীভূত হয়। এই যে পটাশিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত, তার মানে নাইট্রেট লবণগুলো পানিতে দ্রবীভূত হয়, বাট ফেরাস হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না। তো এই টপিকগুলো মোটামুটি তোমাদের মুখস্থের উপর দিয়ে চলে যাইতে হবে, এই টপিকগুলো বোঝার কিছু নাই, মুখস্থ করতে হবে। কোনটি পানিতে অদ্রবণীয়? আমরা পড়ছি সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এগুলো হচ্ছে আমাদের পানিতে অদ্রবণীয়। তারপর নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? ক্যালসিয়াম সালফেট, একটু আগে পড়লাম, বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, লেড সালফেট, এগুলো কিন্তু আমাদের পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, লেড সালফেট, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। কোন যৌগে পোলারিটি বিদ্যমান? পোলারিটি থাকে কোন যৌগে? পোলারিটি মানে কি? পোলারিটি মানে হচ্ছে তৈতৃণাত্মকতা পার্থক্য বেশি থাকবে, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। মনে রাখবা, পোলারিটির একটা লিস্ট আছে, যেটা আমি তোমাদেরকে বেসিক ক্লাসে দেখাই দিব। তো এখন আপাতত মনে রাখো, কার্বনের তৈতৃণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাহলে এখানে পোলারিটি কত? 0.4। তারপর হচ্ছে আমাদের ফসফরাসের কত? ফসফরাস হচ্ছে আমার যতটুকু মনে পড়ে কত, ফসফরাসের কত? সোডিয়াম হচ্ছে 0.9, ম্যাগনেসিয়ামের 1.2, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের 1.5, 2.1, ফসফরাস হচ্ছে 2.1, আর ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 3, তাহলে ক্লোরিনের বেশি, তাই না? তাহলে ফসফরাসের 2.1 আর ক্লোরিনের হচ্ছে 3। আচ্ছা, আমি একবারে লিখে দিই, মিথেনে হচ্ছে আমাদের পোলারিটি কম, মিথেনের পোলারিটি হচ্ছে 0.4, ফসফরাস পেন্টাক্লোরাইডের পোলারিটি হচ্ছে 0.9, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে আমাদের কার্বনের 2.5, অক্সিজেনের 3.5, তার মানে 1, আর হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেনের 2.1 আর ফ্লোরিনের 4, 1.9, তাহলে সবচেয়ে বেশি পোলারিটি বিদ্যমান হাইড্রোজেন ফ্লোরাইডে, ঠিক আছে। এইটার লিস্টটা আমি তোমাদেরকে হচ্ছে আগামীকাল যখন বেসিক পড়াবো তখন হচ্ছে আমি তোমাদেরকে পোলারিটি লিস্টটা ধরাই দেবো, ঠিক আছে। আচ্ছা, আবার এই লিস্টটা কিন্তু আমার খুব সম্ভবত
চতুর্থ অধ্যায়ের ক্লাসে এই লিস্টটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। ওকে, যদিও এই লিস্টটা আসলে তোমাদের এসএসসি সিলেবাসের জন্য লাগে না, সেই কারণে আমি যদি দরকার হয় পড়াই দিব, যদি তোমরা চাও আমি পরবর্তীতে পড়িয়ে দিব। নিচের কোন যোগে পোলারিটি বিদ্যমান? নিচের কোন যোগে পোলারিটি বিদ্যমান? মনে রাখবা OH থাকলে সেটাতে আমাদের পোলারিটি বিদ্যমান থাকে। OH এটা হচ্ছে আমাদের মিথানল, অ্যালকোহলে আমাদের পোলারিটি বিদ্যমান। কোন জৈব যৌগ পোলার ধরনের? পোলার ধরনের কোন জৈব যৌগ? চিনি। এই কারণে চিনি কি হয়? পানিতে দ্রবীভূত হয়। চিনি পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ চিনিতে পোলারিটি থাকে, পোলারিটি থাকলে সেটা পানিতে দ্রবীভূত হয়। কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না? বিদ্যুৎ অপরিবাহী। কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? মনে রাখবা সুক্রোজ, এটাকে বলে কি? এটাকে আমরা বলি সুক্রোজ। সালফিউরিক অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। জিঙ্ক ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ, এটাও বিদ্যুৎ পরিবহন করবে। কপার সালফেট এটা একটা আয়নিক যৌগ, এটাও বিদ্যুৎ পরিবহন করবে। সুক্রোজ এটা বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এটা একটা সমযোজী যৌগ। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? বিদ্যুৎ পরিবাহী কোনটি? মনে রাখবা বিদ্যুৎ পরিবাহী লিস্টে ফার্স্টেই সলিড বাদ, কারণ সলিড অবস্থায় কেউই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তারপর আসো এটা গ্লুকোজ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ এবং এটা লিকুইড অবস্থায় আছে, লিকুইড অর্থাৎ একোয়াস অবস্থায় আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে। তারপরে দেখো কাপড় কাচার সোডা। কাপড় কাচার সোডা মানে কি? সোডিয়াম সালফেট। এটার সাথে কয় অণু পানি যুক্ত থাকে? 10 অণু পানি। এটাকে আমরা আর্দ্র সোডিয়াম সালফেট বলি। কাপড় কাচার সোডাতে কেলাস পানির অণু কত? 10 অণু। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা সমযোজী যৌগ, আয়নিক যৌগ, সন্নিবেশ সমযোজী যৌগ, সব ধরনের যৌগ তৈরি করে। কিভাবে এটা আসলে এখন ব্যাখ্যা করতে গেলে আচ্ছা তাও করি, যদি এটা কলেজের পড়াশোনা তাও আমি তোমাদের জন্য একটু ব্যাখ্যা করি। মনে করো অ্যামোনিয়া NH3, এদের মধ্যে কি বন্ধন থাকে? সমযোজী বন্ধন থাকে। আবার মনে করো হাইড্রোজেন ক্লোরাইড, এদের মধ্যেও কি থাকে? সমযোজী বন্ধন থাকে। এখন হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন থাকলেও অ্যামোনিয়াতে কি থাকে? একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক আধানে পরিণত হয়, ক্লোরিন আংশিক ঋণাত্মক আধানে পরিণত হয়। কেন? কারণ এখানে প্রচুর পোলারিটি তৈরি হয়, যার কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক এবং ক্লোরিন আংশিক ঋণাত্মক আয়নে পরিণত হয়। তখন হাইড্রোজেনে কী হয়েছে? ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে। তখন এই নাইট্রোজেন তার একজোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। সন্নিবেশ, তাহলে দেখো কয়টা বন্ধনে দেখা পেলে? অলরেডি দুইটা। একটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। যখন সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে তখন এই পুরোটা হয়ে যায় অ্যামোনিয়াম আয়ন এবং এটা প্লাস আয়ন, এবং এই প্লাসের সাথে এই যে Cl মাইনাস, ওদের মধ্যে কী হয়? আয়নিক বন্ধন তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হচ্ছে এবং আয়নিক বন্ধন তৈরি হচ্ছে। সঠিক উত্তর 1, 2 এবং 3। কার্বন টেট্রাক্লোরাইড এটা পানিতে অদ্রবণীয়, কারণ কার্বন টেট্রাক্লোরাইড একটা অপোলার যৌগ, এটা সমযোজী বন্ধনে আবদ্ধ। আর কার্বন টেট্রাক্লোরাইড মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয়। মিথেন এবং ক্লোরিন এটা তোমরা জৈব যৌগে পড়ছো, বলো তো কীভাবে? মিথেনের সাথে ক্লোরিনের যদি বিক্রিয়া দাও তাহলে প্রথমে তৈরি হয় CH3Cl এবং হাইড্রোজেন ক্লোরাইড, মানে প্রত্যেকবার একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে Cl অ্যাড হবে। তো এইভাবে শেষ পর্যন্ত আসলে কী পাবা? সবগুলো হাইড্রোজেন চলে যাবে, CCl4 তৈরি হবে এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। তাহলে মিথেনের সাথে ক্লোরিনে তুমি যে বিক্রিয়া দিতেই থাকো, একটা সময় তুমি কার্বন টেট্রাক্লোরাইড পাবা। এটা আমরা অধ্যায় 11তে পড়বো। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। ঠিক আছে, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। তারপর দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড তরল অবস্থায় থাকতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে নিশাদল, এটা তরল অবস্থায় থাকতে পারে না। কারণ নিশাদল কি? তোমরা অধ্যায় 2-এ সবাই পড়ছো, ব্যাপন অধ্যায়, যে আমাদের উদ্বায়ী পদার্থ বলে একটা কনসেপ্ট আছে, তাই না? উদ্বায়ী পদার্থের লিস্ট পড়েছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নিশাদল, পোরপুর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড পড়েছো, তাই না? তাহলে অ্যামোনিয়াম অক্সাইড কিন্তু, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু নিশাদল, এটা তরল অবস্থায় থাকতে পারে না, এটা সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায়। এতে একাধিক বন্ধন বিদ্যমান, শুধু একাধিক না, কী কী বন্ধন একটু আগে দেখলাম? সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং আয়নিক। এর জলীয় দ্রবণ অম্লীয়, হ্যাঁ, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা অধাতু, তার কারণে এর জলীয় দ্রবণটা কী হয়? অম্লীয় হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আমাদের কি হবে? অম্লীয় হবে। অর্থাৎ সঠিক উত্তর কি? 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, কারণ অ্যামোনিয়া, নাইট্রোজেন কি? নাইট্রোজেন হচ্ছে একটা অধাতু, আর অধাতুর যে দ্রবণ বা অধাতুর যে অক্সাইড সেটা কি হয়? অম্লীয় প্রকৃতির হয়। ক্লোরিন সমযোজী বন্ধন বিদ্যমান, ঠিকই আছে, ক্লোরিন দুইটা ক্লোরিন, এটা একটা বিশুদ্ধ সমযোজী যৌগ। উভয় পরমাণু একটা করে ইলেকট্রন দেয়, তাই না? এবং দিয়ে তারা Cl মাইনাসে পরিণত হয়, যেটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান। তাহলে উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সঠিক উত্তর 1, 2 এবং 3। তারপর দেখো পানির অণুতে পোলারিটি আছে, অবশ্যই পানির অণুতে পোলারিটি আছে, কারণ পানির হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, তাহলে পার্থক্য কত?
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4। আমরা জানি যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমাদের 1.7 থেকে কম হয় কিন্তু 0.5 থেকে বেশি হয় তাহলে সেটা পোলার যৌগ। তাহলে এটা কতর মধ্যে আছে? 1.4। তার মানে 0.5 থেকে 1.7 এর মধ্যে আছে, অর্থাৎ পানির অণুতে পোলারিটি আছে। 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ, পানিতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকে। আজকে অনেকবার পড়েছি। আর পানির বন্ধন কোণ এটা আপাতত মুখস্থ রাখো, এটা কলেজের কনসেপ্ট, 104.5 ডিগ্রি। তিনটা মুখস্থ রাখো। মিথেনের বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, এটা কলেজে গেলে ডিটেলস পড়বা, ঠিক আছে। অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। আর একটা হচ্ছে পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। আড়াই করে করে কমতেছে, ঠিক আছে, 2.5 করে করে কমতেছে। কেন কমতেছে আপাতত জানার দরকার নাই, মুখস্থ রেখে দাও, চলবে। সালফার ডাইঅক্সাইড যৌগটি অপোলার সমযোজী যৌগ, কারণ অপোলার সে বিদ্যুৎ পরিবহন করবে না, এটা ভুল। সে নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। এই দুইটা সঠিক, 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 এবং 3, কারণ সালফার ডাইঅক্সাইড কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না, এটা সমযোজী যৌগ। তারপর আসো, আমরা একদম আমাদের লাস্টের দিকে চলে আসছি, আমাদের আর 3টে এমসিকিউ আছে, তাহলে আমাদের আজকে ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। দেখো আমরা কিন্তু আজকে আমাদের এই মুহূর্তে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে এবং আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাদের পুরো ক্লাসটা শেষ করে ফেলাম। 110টা এমসিকিউ সলভ করেছি। 110টা এমসিকিউ সলভ করার পর তুমি এটা আবার আরেকবার দেখলা, তারপরে হচ্ছে তোমার বাসায় তোমার যে গাইড আছে, টেস্ট পেপার আছে, সেখান থেকে যদি করো তোমরা, তাহলে কিন্তু এই অধ্যায়ের এমসিকিউতে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। নিচের কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? মনে রাখবা, সঞ্চারণশীল ইলেকট্রন থাকে ধাতুতে, ধাতব পরমাণুতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। সালফার একটা অধাতু, ফসফরাস অধাতু, আয়োডিন অধাতু, গ্রাফাইট কার্বনের রূপভেদ, এটা একটা ধাতু হিসেবে কাজ করে। গ্রাফাইটে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল ইলেকট্রন কোথায় পাওয়া যায়? কপারের তারে পাওয়া যায়, কারণ কি বললাম, ধাতব বন্ধনে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধন, কপারের তার ধাতব বন্ধন। একদম লাস্ট এমসিকিউ, ধাতব বন্ধনের কারণে সৃষ্ট বৈশিষ্ট্য কি? ধাতু ঘাতসহ খুব আঘাত সহ্য করতে পারে, অনেক চকচক করে, উজ্জ্বলতা থাকে এবং এটা নমনীয়, মানে পিটিয়ে যে কোনো আকৃতি দান করা যায়, অর্থাৎ সঠিক উত্তর 1, 2, 3। এবং এরই মাধ্যমে কিন্তু আমাদের আজকের ক্লাসে যে এমসিকিউ পার্ট, সেই পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো আজকের ক্লাসটা তোমরা সবাই ভালো করে করবা। অনেকেই হয়তো বা আজকে প্রথম ক্লাস জয়েন করতে পারোনি, বা হচ্ছে বুঝোনি, বা হয়তো বা রাত হয়ে গেছে অনেক, যার কারণে এখন আর জয়েন করোনি। তো ঠিক আছে, যে যতটুকু পর্যন্ত জয়েন করেছো, বাকিটা হচ্ছে অবশ্যই ইউটিউবে ক্লাসটা আমি এখনই দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে তোমরা ক্লাসটা দেখে নিবা। এবং এরপরেও যদি কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবা। এবং আগামীকাল আমরা কি করব? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা এক কাজ করি, আমরা আগামীকাল আমাদের যে ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ ইনশাল্লাহ আগামীকাল আমরা সলভ করব, ঠিক আছে। কারণ এমসিকিউ পার্টটা আমরা একটু দুর্বল থাকি, এমসিকিউ পার্টে আসলে আমাদের পড়াশোনাটা একটু কম হয়, যার কারণে আমরা আগামীকাল আমাদের যে ষষ্ঠ অধ্যায়টা সেটার এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আগামীকালকে ক্লাসের জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।